ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানের আরও একটা নতুন চ্যাপ্টার 5-এ তোমাদেরকে স্বাগত। আমরা এখন ইতিহাসের মাধ্যমিকের যে চ্যাপ্টারগুলো পরপর পড়ছি তার মধ্যে একটা 5th চ্যাপ্টার, অর্থাৎ অর্ধেকের বেশি বই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাড়িতে এগুলো বেশি করে প্র্যাকটিস পড়বে, তাহলেই হয়ে যাবে। তো নতুন চ্যাপ্টার নাম হচ্ছে বিকল্প চিন্তা উদ্যোগ। তো বিকল্প চিন্তা উদ্যোগ বলতে কি বোঝায় তোমরা একটু ভেবে দেখো তো, যে ইতিহাস মানে আমরা শুধুই যুদ্ধ বিগ্রহ কাটাকাটি মারামারি এগুলো ভেবে এসেছি, রাজা রাজরাদের যুদ্ধ। আমরা নতুন আধুনিক ইতিহাসও যা পড়ছি সেই ব্রিটিশদের সেগুলো তো সেই এক কথায় সাম্রাজ্য দখল রাজা রাজরাদের যুদ্ধেরই ইতিহাস এতদিন অবধি যেগুলো পড়েছি। এটা একটু অন্য ধরনের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, সম্পর্কিত মানে রাজকার্য বলো বা সরকারি কার্য বলো, যাই বলো, সেগুলো কার্যে সাহায্যকারী বা তার প্রতিবাদে সাহায্যকারী বিষয়গুলো আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। তো এই চ্যাপ্টারের প্রথম অংশেরই নাম হচ্ছে ছাপাখানার বিকাশ। ঠিক আছে, এই ছাপাখানা কিন্তু বাংলায় প্রথম এসেছিল এবং ভারতেও প্রথম ব্রিটিশরাই নিয়ে আসে, এবং এটা একটা মানে যুগান্তকারী অবদান বলা চলে। তার কারণ এই ছাপাখানা আছে বলেই এখন যা রচিত হয়, যা লেখা হয়, এবং ছোটো মুখে বড়ো কথা হিসেবেই বলা যেতে পারে যে যদি ছাপাখানা না থাকতো, সেই সময়ও যদি ছাপাখানা আবিষ্কার না হতো, তাহলে হয়তো রবীন্দ্রনাথের লেখাগুলো আমরা হারিয়ে ফেলতাম। যেভাবে মানে আজকের দিনে মানে পুরাণ, মহাভারত, রামায়ণ আরও যে বিষয়গুলো রয়েছে না, এইগুলো আমরা যেগুলো পড়ি এগুলো মানে শ্রুতি আকারে ছিল, তারপরে কেউ একটা লিখেছে কোনো তালপাতার পুঁথিতে, সেইটাও হারিয়ে গেছে, আবার সেখান থেকে কেউ লিখেছে। এইভাবে অনেক সময় পরে এসে আমরা যে এখন গল্পটা শুনি না, এটা কিন্তু অনেক পরের গল্প। ঠিক আছে, মানে রামায়ণ আর মহাভারত এই দুটো গল্পই যদি তোমরা শোনো, মানে বিষয়বস্তু হয়তো কিছুটা মানে একই রয়েছে, কিছুটা বলবো না একই রয়েছে বিষয়বস্তু, কিন্তু রামায়ণ এবং মহাভারতের যে মূল পাণ্ডুলিপি সেটা কেউ পায়নি। সেটাই ঋষিরাই শ্রুতির মাধ্যমে বলতে, এবং সেটা তারা যতই পণ্ডিত হোক শ্রুতির মধ্যে তো তারা কিছু বদল করবেই, তাই না? তো সেটা যেরকম রয়েছে, এবং এর প্রধান উদাহরণ হিসেবে বলতে পারো যে ছাপাখানা ছিল না বলেই যে ছাপার অক্ষরে রাখা সংরক্ষণ করা হয়নি সেই জিনিসগুলো। তো সেই জন্য মানে হাতে লিখে যেগুলো ছিল সেগুলোর জন্যই হয়তো এক একটা জায়গার রামায়ণ মহাভারত এক এক রকম। ঠিক আছে, তো যাই হোক, বাড়তি কথা হয়ে যাচ্ছে। এবার আসবো হচ্ছে ছাপাখানার ইতিহাসটা। এখানে কি, ছাপাখানার ইতিহাস শুরু হচ্ছে 18 শতকে, অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতে ঢুকে পড়েছে এবং ভারতে শাসন শুরু করেছে, সরকারি কাজকর্মে তারা দখলদারি দিচ্ছে, তখন থেকেই তারা ঠিক করে যে এবার তো আমাদেরকে দরকার এই পুস্তক পত্রিকার জন্য না হোক, অন্তত দরকারি কাগজপত্র ছাপা অক্ষরে মানে প্রকাশ করলে খুব সহজে করা যেত। ঠিক আছে, মানে স্বাভাবিক, তোমরা ভাবো যে এখন প্রিন্টিং মেথডে তোমরা পড়াশোনা করতে তোমাদের বেশি সুবিধা, তোমাদের যদি হাতে লেখা জিনিস থাকে তার থেকে বেটার না? মানে বাড়িতে যে স্যারের কাছে যদি কেউ পড়ো, তাহলে তারা কি করে, ম্যাক্সিমাম জায়গায় দেখবে যে একজন জেরক্স করে দেয়, সেইটাই তোমরা জেরক্স করে নাও, তোমাদের বসিয়ে এখন কিন্তু আর লেখানো হয় না। তো সেরকমই তারাও ঠিক ভেবেছিল যে ছাপা অক্ষরের মাধ্যমেই তারা করবে। আগেকার ছাপাখানা কীরকম ছিল বলো তো, যে মানে একদম আমি বলছি যে ব্রিটিশ শাসনের আগেও তখনও কিছু ছাপার অক্ষর ছিল, সেগুলো হচ্ছে এই ডাইস, মানে বিভিন্ন ধরনের আকৃতির যে ডাইস হয়, সেই ডাইসের ওপর কালি মাখিয়ে সেগুলো দিয়ে এক একটা সাজিয়ে বই ছাপানো হতো। সেটাও মানে বলতে গেলে হাতে লেখার থেকেও বেশি সময় সাপেক্ষ। হ্যাঁ, থাকতো অনেক দিন, সরকারি জিনিসপত্র সংরক্ষণ করা যেত অবশ্যই, কিন্তু অনেক সময় সাপেক্ষ ছিল। তো ছাপাখানাটা প্রথম মানে এই ছাপাখানার ইতিহাস কোথায় তোমরা আগে ছোটবেলায় পড়েছো, সেই রেনেসাঁস আমলে গুটেনবার্গের ছাপাখানা, গুটেনবার্গ প্রথম ছাপাখানা তৈরি করে, তারপরে সেইগুলোই ইউরোপে মডার্নাইজ হতে থাকে। ঠিক আছে, তো সেই ইউরোপে হতে হতে প্রথম আমাদের এখানে ছাপাখানা নিয়ে আসেন হচ্ছে চার্লস উইনকিন্স, তার হাত ধরে। কার উদ্যোগ ছিল এটা? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস প্রাচ্যবাদী ছিলেন, এবং তিনি মনে করেন যে আমাদের এখানকার যে সমস্ত সাহিত্যকর্ম বলো বা যাই আছে সেগুলোকে তাদেরও জানা দরকার। তো সেই জন্য প্রথম যে বইটা ছাপানো হয় ওই চার্লস উইনকিন্সের উদ্যোগে, যার সহকারী ছিলেন পঞ্চানন কর্মকার বলে এক বাঙালি, তার সাহায্য নেন তিনি 1778 খ্রিস্টাব্দে একটা বই প্রকাশ করলেন। বইটার লেখক ছিলেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ঠিক আছে, তার হাত ধরে একটা পুস্তক বেরোলো যেটার নাম হচ্ছে আ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অফ গ্রামার। ঠিক আছে, এখনো পাওয়া যায় অনেকে, কিন্তু
খুবই মানে খুব একটা হাই প্রোফাইল কিছু বই না, শুধুমাত্র ব্রিটিশরা বাংলা শিখবে বলে এই বইটা ছাপিয়েছিল। তো তারপরে আসছে এটা হচ্ছে প্রথম, মানে প্রথম ছাপাখানায় কি পাওয়া গেল এটাই হলো তৈরি। তারপরে হচ্ছে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি তোমরা জানো যে আমরা যখন এই শিক্ষার সংস্কারের কথাগুলো পড়েছি তাতে উইলিয়াম কেরির নাম বারবার করে পড়েছি, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের নাম বারবার করে পড়েছি। তো সেখান থেকে সবার প্রথমে একটু নন ফিকশন বা ওই টাইপের বইগুলো বেরোনো শুরু হলো। যেমন প্রথমেই বেরিয়েছিল বাইবেল, তারপরে স্কুলের বই তারা ছাপানো শুরু করলো, ঠিক আছে, এই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের আন্ডারে থেকে উইলিয়াম কেরির উদ্যোগে। এবং 1800 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে ভুল বলছি, উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে এবং 1780 খ্রিস্টাব্দে হিকির গেজেট, ভারতবর্ষের প্রথম মাসিক পত্রিকা, ঠিক আছে। মাসিক পত্রিকা বলতে এর আগে কোনো পত্রিকা ছাপা হতো না, খবরের পত্রিকা, তখন মাসিক। এখন তোমাদের রোজ আসে সকালবেলায় আনন্দবাজার, মানে এখন তো তাও কমে যাচ্ছে আনন্দবাজার বর্তমানে এই সমস্ত পত্রিকা পড়া। এখন তো সব ওই মোবাইলেই দেখে নেয় সবাই খবর, এই চ্যানেলে এই আসছে, মানে মিনিটের মধ্যে খবর তোমরা পেয়ে যাও। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ওই খবরের কাগজেই দিত সারা দিনের কি খবর, পরের দিন সকালবেলা আমরা জানতে পারতাম। তারপর টিভি এসছে, এখন মোবাইল, এরকম অনেক ব্যাপার আছে। তো খবরের কাগজ প্রথম হচ্ছে হিকির গেজেট, যেটার মানে এটা করেন হচ্ছে জেমস অগাস্টাস হিকি, কিন্তু এইটার নাম কিন্তু ছিল বেঙ্গল গ্যাজেট। হিকির গেজেট বলা হতো, পরিচিত ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল বেঙ্গল গ্যাজেট নামে পরিচিত। এটা নিয়ে অনেক রাজনীতি, অনেক পলিটিক্স, অনেক কিছু হয়েছে, সেসব নিয়ে আমরা ঢুকবো না। তো এইটা সাপ্তাহিক পত্রিকা। তারপরে আরো অনেক পত্রিকা আসতে, এটা কিন্তু ইংরেজি পত্রিকা ছিল, ঠিক আছে। তারপরে আসছে এই ছাপাখানার মাধ্যমে, ছাপাখানা থেকে সাপ্তাহিক পত্রিকা দিগদর্শন, সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। দিগদর্শন কিন্তু বাংলা পত্রিকা ছিল, ঠিক আছে। তারপরে যে বইগুলো পত্রিকাগুলো তোমাদের আসছে ক্রমাগত, সেখানে আসছে বিভিন্ন ধরনের নাম আছে, যেমন অমৃতবাজার পত্রিকা রয়েছে, সোমপ্রকাশ রয়েছে, সমাচার দর্পণ রয়েছে, হিন্দু প্যাট্রিয়ট রয়েছে, বহু পত্রিকা তখন আস্তে আস্তে আসছে। প্রথমটা আমরা জেনে নিলাম সূচনাটা, এবার আস্তে আস্তে আরও আসছে। এবার হচ্ছে আসবো যে আরও কি কি বই প্রকাশ হচ্ছে। প্রথমেই হচ্ছে বটতলার বই। এটা একটু বড়দের বিষয়, তোমাদের কিছু কিছু বইতে আছে, কিছু কিছু বইতে নেই, কিন্তু এটা জানতে হবে। বটতলার বই, বর্তমানে কলকাতার যে তালতলা সেই অঞ্চলেই বটতলা, কাছে পিঠেই বটতলা বলে একটা জায়গা ছিল। সেই বটতলার নিচে এক ধরনের বই পাওয়া যেত, খুব সস্তা কালিতে ছাপানো, কিন্তু সেটাও কিন্তু এই ছাপাখানার মূল মানে অবদান। এবং তার সাহিত্যিক গুণাবলী কিছু ছিল না, সে তাতে অনেক মানে অ্যাডাল্ট কন্টেন্টের ওপর বিভিন্ন ধরনের রচনা লেখা হতো, মানে যাকে বলে ওই তোমার কি বলবো, ওই রসের গল্প টাইপের জিনিস হয় না, সেই জিনিসগুলো সেই বইতে লেখা হতো। তো সেই গল্প বা সেই কাব্যগ্রন্থে লেখকের নাম থাকতো না, পাতলা চটি বইয়ের আকারে থাকতো, বলতে পারো কাইন্ড অফ চটি বই, সেইগুলো বিক্রি হতো। এবং ওইগুলোই তখনকার মানে মানুষের, সমাজের নিচু শ্রেণীর মানুষদের বিনোদনের বিষয়বস্তু ছিল। তো সেই বটতলা কিন্তু ইম্পর্টেন্ট কেন, এই বটতলা যেটা প্রথম একটা ফিকশন, ঠিক আছে, বাংলা সাহিত্যের ফিকশন কিন্তু এই বটতলার থেকেই শুরু হয়। তারপরে আস্তে আস্তে আসছে, মানে তখনও যে বাংলায় সাহিত্য কর্ম করে কিছু করা যায়, বিখ্যাত হওয়া যায়, মানে প্রথমে হয়েছে, দেখো মজার ব্যাপারটা, প্রথমে হয়েছে যে একদম বাজে লেখা, ঠিক আছে, সেই বাজে লেখাগুলোই পরবর্তীকালে পরবর্তী যে কবি সাহিত্যিক যারা সাহিত্য চর্চা করে তাদেরকে সাহস জুগিয়েছে যে না, আমরা ভালো সাহিত্য বা আমরা নিজেদের চিন্তা ভাবনা মানুষের কাছে পৌঁছতে পারবো এই ছাপাখানার মাধ্যমে। তো এই ছাপাখানায় আরো একজনের নাম উল্লেখযোগ্য হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সবাই চেনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রায়চৌধুরী অ্যান্ড সন্স বলে একটা প্রকাশনা ছিল, সেখান থেকে তিনি বহু বই ছাপিয়েছেন, মানে সত্যজিৎ রায় পর্যন্ত সেই মানে কাজকর্ম ছিল, চলে এসছে। এবং পরবর্তীকালে নাম পরিবর্তন হয়েছে, প্রকাশক পরিবর্তন হয়েছে, কিন্তু বর্তমানেও তাদের বংশধররা কিন্তু এই মানে তার কিছু কর্ম, মানে তার সেই সময়কার কিছু জিনিসপত্র মানে এখনো ধরে রেখেছে, যেমন সন্দেশ পত্রিকা, পত্রিকা,
সন্দেশ পত্রিকা সেই সময় প্রকাশ মানে একটু পরে শুরু হয়। এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উল্লেখযোগ্য গল্প কিছু তোমরা জানো, টুনটুনির বই ছোটবেলায় আমরা সবাই পড়েছি। তারপর গোপীগাইন বাঘাবাইন, সেটাও তার লেখা, ঠিক আছে। তার পুত্র ছিলেন সুকুমার রায়, তাকেও তোমরা চেনো, আবোল তাবোলের রচয়িতা। তার পুত্র সত্যজিৎ রায়কে তো আমরা সবাই চিনি। তো এই সমস্ত বিষয়বস্তুগুলো সেই সময় গড়ে উঠেছে। তো যাই হোক, এরপরে এই যে ছোটদের মানে বই লেখা হচ্ছে, এইখানে আরো একটা বিষয় রয়েছে যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুমার ঝুলি ঠাকুরদার ঝুলি পড়েছো তো ছোটবেলায়, এনার লেখা। এবং সেই সময় কিন্তু এইটা প্রকাশিত হয়, ছোটদের জন্য সাহিত্য শুরু হয়। তো এইটাই হচ্ছে ব্যাপার যে এই ছাপাখানা শুরু হলো অষ্টাদশ শতকে কি কাজের জন্য, যে সরকারি কাজ হবে, স্কুল কলেজের এর মাধ্যমে স্কুল কলেজের বিষয় রয়েছে, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু অবদান রয়েছে, স্কুল বুক সোসাইটির কিছু অবদান রয়েছে, সেগুলো তোমাদের বইতে কিন্তু ভালোভাবে রয়েছে। তো আমি খুঁটিয়ে বললাম না, আমি জাস্ট একটা সামারি আকারে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এই বই মানে এই ছাপাখানার বিকাশটা কিভাবে এসছে এবং আজকের দিনেও কিভাবে প্রাসঙ্গিক। আজকের দিনেও কিন্তু এই সন্দেশ পত্রিকা পাওয়া যায়, আজকের দিনেও ঠাকুমার ঝুলি পাওয়া যায়, টুনটুনির বই পাওয়া যায়। তো ক্রমান্বয়টা তোমরা বুঝছো তো যে কিভাবে, কোথার থেকে, কেন এলো, কি কারণে ছাপাখানার প্রয়োজন হয়েছিল। আজকে যদি এই ছাপাখানা না আসতো তাহলে কিন্তু আমরা গল্পের বইও পড়তে পারতাম না, এত সহজে টেক্সট বইও পড়তে পারতাম না, পড়াশোনাটাই অন্যরকম থাকতো। তো এটা বুঝতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এই মানে প্রথম অংশটা 5.1-এর বিকল্প চিন্তা উদ্যোগে ছাপাখানার বিকাশটা আজকের ভিডিওটা আমি বোঝালাম। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, কোনো কিছু বোঝার প্রশ্ন থাকে করো, আমি অবশ্যই হেল্প করবো।